ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। আগের দিন আমরা যে লাস্ট ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে আহ, তোমাদের ফোর্থ সেমিস্টার অর্থাৎ ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের যে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যে প্রথম ইউনিট তোমাদের যেটা রয়েছে সেমিস্টার 4-এ সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের পরিচিতি বা ইন্ট্রোডাকশন টু অপারেটিং সিস্টেম। তো এটা হচ্ছে পার্ট 1-এর ভিডিও। ওকে, তো আমরা প্রত্যেকটা ইউনিটকে আমরা এভাবে পার্টে পার্টে বিভক্ত করে সেইভাবে আমরা এগোবো। ঠিক আছে? আজকে আমরা বেসিক্যালি অপারেটিং সিস্টেমটা কি এবং অপারেটিং সিস্টেমের তোমার প্রকারভেদ, অপারেটিং সিস্টেমের যে পরিষেবা বা সার্ভিস এবং কত রকমের অপারেটিং সিস্টেম হয় সেই টাইপস গুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে? একদম খুব মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। প্রথম থেকেই তোমাদের 3টে ইউনিট আছে। তোমাদের কিন্তু ইউনিটগুলো খুব ভালো করে পড়তে হবে, আগের দিনই বলেছিলাম। তো ভালো করে পড়বে এবং এটা একটা নোটস আকারেও তোমরা ইউজ করতে পারো। যেখানে মনে হবে তোমরা ভিডিওটা পজ করে সেইখান থেকে কিন্তু নোটটা করে নেবে, বা নেসেসারি যে ডায়াগ্রাম গুলো আছে সেইগুলো যদি তোমরা আহ, মানে নিজেদের খাতায় এঁকে নাও, সেটা পরীক্ষার হলেও কিন্তু তোমরা যদি এটা যে পরীক্ষার খাতায় যদি তোমরা সেটা ড্র করো, সাথে যদি তোমরা ডিসক্রিপশন দাও, তাহলে নাম্বার কিন্তু খুব ভালো পাবে, এটুকু বলতে পারি। ওকে, যাই হোক, আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যাতে কোনো ভিডিও মিস না হয়। আর অবশ্যই হাইপ অপশনটা দেবে। ওকে, এনিওয়ে দেখো তোমাদের চলো শুরু করা যাক। আমাদের অপারেটিং সিস্টেম, তো প্রথমে আমাদের জানতে হবে, দেখো অপারেটিং সিস্টেমটা কি অ্যাকচুয়ালি। ওকে, তো অপারেটিং সিস্টেম যাকে আমরা ওএস বলছি সেটা হচ্ছে, দেখো, কম্পিউটার ব্যবহারকারী ও কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে একটা ইন্টারফেস। ঠিক আছে? তোমরা কম বেশি প্রত্যেকেই কম্পিউটারটা জানো যে কম্পিউটারটা কি, বা তোমরা হয়তো দেখেছো। তো দেখবে কম্পিউটারের যে সিপিইউটা তোমরা যে দেখতে পাও, ওর মধ্যে আমাদের হার্ডওয়্যারস গুলো বা এক্সটার্নাল হার্ডওয়্যার অনেক থাকে। তো কম্পিউটার হচ্ছে এমন একটা, বলতে পারো যে একটা সফটওয়্যার বলতে পারো। ঠিক আছে? এমন একটা সিস্টেম, এমন একটা সফটওয়্যার যেটা কিনা আমরা যারা ইউজার, যারা আমরা ব্যবহার করি, সেই ইউজার এবং কম্পিউটার যে হার্ডওয়্যার রয়েছে সেই হার্ডওয়্যারের মধ্যে কিন্তু একটা যোগসূত্র বা ইন্টারফেস তৈরি করে। ঠিক আছে? কেমন? ধরো তুমি একটা কিবোর্ড ইউজ করছো, তুমি একটা মাউস ইউজ করছো। তো সেইটা কে ইউজ করে? সেটা তো ইউজারই ইউজ করে, ব্যবহারকারীরা ইউজ করে, তাই তো? তার মানে তুমি একটা ইনস্ট্রাকশন তুমি দিচ্ছ, অপারেটিং সিস্টেম সেই অনুযায়ী কি করছে, তার কাজটাকে সম্পন্ন করছে। তার মাধ্যমে, সেই হার্ডওয়্যারের মাধ্যমে। তুমি যদি কোনো সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইউজ করো সেটার মাধ্যমে, এইভাবে। ঠিক আছে? তো তোমরা যদি সিপিইউটা তোমরা দেখো, তাহলে সিপিইউর মধ্যে অনেক হার্ডওয়্যার রয়েছে, বা তোমার কিছু এক্সটার্নাল হার্ডওয়্যার আছে যেটা সিপিইউর সঙ্গে যুক্ত রয়েছে। তো ব্যবহারকারী এবং এই যে বিভিন্ন হার্ডওয়্যার গুলো রয়েছে, সেই হার্ডওয়্যার গুলোর সাথে যে যোগসূত্র স্থাপিত হয়, সেটাই হচ্ছে অপারেটিং সিস্টেম। ঠিক আছে? তো তোমরা যখন পড়বে ভিডিওটা দরকার হলে পজ করে এখান থেকে নোটসটা খাতায় লিখতে পারো, বা ডায়াগ্রাম যেগুলো আছে সেগুলো কিন্তু বোঝার পরে ছবিটা খাতায় আঁকতে পারো। ওকে, তো দেখো, একটা অপারেটিং সিস্টেম হলো এমন একটা সফটওয়্যার বা ফাইল ম্যানেজমেন্ট, যা ফাইল ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, ইনপুট ও আউটপুট হ্যান্ডেল করা, এবং ডিস্ক ড্রাইভ, প্রিন্টারগুলির মতো যে পেরিফেরাল ডিভাইসগুলো রয়েছে, মানে হার্ডওয়্যারগুলো, সেগুলোকে নিয়ন্ত্রণ করার মতো সমস্ত মৌলিক কাজগুলি সম্পন্ন করে। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? যদি তোমাকে বলে অপারেটিং সিস্টেমটা কি, তাহলে তুমি বলবে যে অপারেটিং সিস্টেম হলো এমন একটা সফটওয়্যার, ঠিক আছে, যা কম্পিউটার ব্যবহারকারী বা ইউজার এবং কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে একটা সমন্বয় সাধন করে, এবং যা ফাইল ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, ইনপুট ও আউটপুট হ্যান্ডেল করা, এবং বিভিন্ন যে পেরিফেরাল ডিভাইসগুলো রয়েছে, যেমন ধরো প্রিন্টার, ঠিক আছে, বা তুমি হয়তো একটা এক্সটার্নাল, তুমি একটা স্ক্যানার লাগালে। ঠিক আছে? তো এইগুলোর মধ্যে কি হচ্ছে, একটা মৌলিক যোগসূত্র স্থাপন করছে, এবং সেইগুলো, সেই কাজগুলোকে অ্যাকর্ডিংলি তুমি যে ইনস্ট্রাকশন দিচ্ছ সেই অনুযায়ী কাজগুলো সম্পাদন করে। ওকে, এবার যখনই অপারেটিং সিস্টেম কাকে বলবে তখন সাথে তোমরা এক্সাম্পলটাও দিয়ে দেবে, তাহলে নম্বরটা ফুল পাবে। যেমন ধরো লিনাক্স অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, ভিএমএস, ওএস 400,
এগুলো যা মনে থাকবে বলবে, বাট লিনাক্স এবং উইন্ডোজটা কিন্তু অবশ্যই বলবে, ঠিক আছে? ওকে, দেখো তোমাদের এখন এটা বেসিক লেভেলের, এরপরে তোমরা যখন হায়ার স্টাডিজ করবে বা আহ, পরবর্তীকালে তোমরা এটা নিয়ে হয়তো পড়াশোনা করবে, আরো ডেপথে যাবে, সেই ক্ষেত্রে তোমরা আরো অনেক কিছু জানতে পারবে। ওকে, তো বেসিকটা স্ট্রং রাখতে হবে। এবার দেখো, এখানে একটা ছবি রয়েছে, ঠিক আছে, খুব ভালো একটা ছবি রয়েছে, দেখো। হার্ডওয়্যারের মধ্যে কি আছে? সিপিইউ আছে, র্যাম আছে, আচ্ছা, ফুল ফর্ম গুলো কিন্তু অবশ্যই কিন্তু জানাটা খুব ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে? খাতার মধ্যে নোট ডাউন করবে। সিপিইউ মানে হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আইও মানে ইনপুট আউটপুট, ঠিক আছে, ইনপুট আউটপুট ডিভাইস। তো হার্ডওয়্যারের মধ্যে দেখো সিপিইউ আছে, র্যাম আছে, এই র্যামটা তোমার সিপিইউর মধ্যে থাকে। আইও মানে ইনপুট আউটপুট, এই যে তুমি মাউস কিবোর্ড এগুলো দিয়ে তুমি ইনপুট দিচ্ছ। আর আউটপুট ডিভাইস কি? প্রিন্টার, স্ক্যানার, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার আউটপুট ডিভাইস। তো দেখো, তার মানে হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম তো ও ও কি করেছে, এই যে অপারেটিং সিস্টেমটা ও কি করছে, এই যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার, ঠিক আছে, হার্ডওয়্যার এবং সফটওয়্যার, এই হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সাথে, মানে সফটওয়্যার বলতে সিস্টেম সফটওয়্যার হতে পারে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার হতে পারে। ওকে, তো এদের এদের সাহায্যে ইউজার, মনে করো আমি, তুমি, এই যে বিভিন্ন মানুষরা, আমরা যারা রয়েছি, আমরা এখানে বসে রয়েছি, তো আমরা যা যা কাজ করছি, অপারেটিং সিস্টেম কি করছে, একটা মিডল ম্যান ধরো রয়েছে, সে কি করছে, হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে তাদের সাথে ইউজারের একটা যোগসূত্র স্থাপন করছে। এই যে ইউজারের সাথে একটা কি করছে, যোগসূত্র স্থাপন করছে। এই যে কাজটা করছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম করে, ঠিক আছে? এই হলো আমাদের বেসিক, মানে কাকে বলে, ইন্ট্রোডাকশন, সংজ্ঞা। প্রত্যেকটা জিনিস একদম আমি খুব আস্তে আস্তে বলছি এবং খুব আহ, মানে ইজি ওয়েতে বলার চেষ্টা করছি যাতে প্রত্যেকে বুঝতে পারো। ওকে, নেক্সট দেখো, অপারেটিং সিস্টেমের যে পরিষেবা, অর্থাৎ অপারেটিং সিস্টেম সার্ভিস, কি কি সার্ভিস প্রদান করে। তো একটা অপারেটিং সিস্টেম দেখো, যে যে সার্ভিসগুলো দেয় সেটা আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। প্রথম হলো যেমন ধরো প্রোগ্রাম এক্সিকিউশন, যে প্রোগ্রামগুলো আমরা দিচ্ছি, ইনস্ট্রাকশন দিচ্ছি, সেগুলোকে চালানো বা কার্যকর করা, ঠিক আছে। তারপর ইনপুট আউটপুট অপারেশন, ইনপুট আউটপুট ডিভাইসগুলো, যেমন ধরো কিবোর্ড, মাউস, এগুলোর মাধ্যমে তুমি ডেটা আদান প্রদান পরিচালনা করছো। ওকে, তারপর ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট, মানে মানে ফাইল ও ডিরেক্টরি তৈরি করা, মুছে ফেলা। ধরো কোনো একটা ফোল্ডার বানাচ্ছো, তুমি একটা কোনো ফাইল ক্রিয়েট করছো, সেই ফাইলটাকে ডিলিট করছো, ফাইলে কিছু তুমি আপডেট করছো, এই যে কাজটা, মানে যেটা ফাইল সিস্টেম হ্যান্ডলিং, সেটাও তোমার অপারেটিং সিস্টেমের কিন্তু একটা কাজ। তারপর দেখো যোগাযোগ বা কমিউনিকেশন সাধন করা, অর্থাৎ বিভিন্ন যে প্রক্রিয়াগুলো রয়েছে অপারেটিং সিস্টেমের মধ্যে, কিছু প্রসেস সব সময় তোমার চলতে থাকে, ঠিক আছে। তো এই প্রসেসগুলো মাধ্যমে কি হয়, ডেটা আদান প্রদানের ব্যবস্থা করে। তো সেইগুলোর জন্য কিন্তু যে বলা হচ্ছে যোগাযোগ বা কমিউনিকেশন, ওটা ক্রিয়েট করছে। ওকে, তারপরে এরর ডিটেকশন বা ত্রুটি শনাক্তকরণ, হার্ডওয়্যার বা সফটওয়্যারের ঘটা সমস্যা বা ত্রুটি খুঁজে বের করা। ফর এক্সাম্পল ধরো, তুমি একটা প্রিন্টার ইনস্টল করলে কিন্তু প্রিন্টারটা কি হচ্ছে, চলছে না। তার মানে ও একটা, এই যে হার্ডওয়্যারটা তুমি সিপিইউতে কানেক্ট করলে, তাতে তুমি একটা এরর পাবে। এই এররটা মানে কি, তুমি একটা প্রিন্টারটা যখনই ইনস্টল করছো, প্রিন্টারটা তো এমনি এমনি চলবে না, প্রিন্টারটা কানেক্ট করলে ওই প্রিন্টারটা যাতে তুমি সহজে ওটাকে ইউজ করতে পারো, তার জন্য প্রিন্টারের সাথে কোনো একটা সিডি বা একটা সফটওয়্যার দেয়। এই সফটওয়্যারটা তুমি যখন ইনস্টল করছো, দেখা যাচ্ছে একটা সমস্যা হচ্ছে, তো সেই ত্রুটিটা ওখানে দেখাবে। তো ইউজার যারা আছে তাদের কাছে অপারেটিং সিস্টেম কি করছে, এই ত্রুটিটা বা এই যে এররটা আছে সেটা দেখাবে, সো দ্যাট ইউজার কি করবে, সেটাকে ফিক্স করার চেষ্টা করবে। এবং ওটা ফিক্স হয়ে গেলে তারপর সেই সফটওয়্যারের মাধ্যমে হার্ডওয়্যারটা রানিং হবে। ওকে, তো এরর ডিটেকশন তার মানে কি, যদি কোনো এরর থাকে তাহলে সেটাকে ইউজারকে জানানো, এটা হচ্ছে আমার ত্রুটি শনাক্তকরণ। নেক্সট হচ্ছে দেখো রিসোর্স অ্যালোকেশন। এবার রিসোর্স অ্যালোকেশন বলতে, ধরো তুমি কম্পিউটারটাকে অন করলে, অন করে তুমি গান চালিয়েছো, তুমি হয়তো কোনো ভিডিও দেখছো, তুমি আবার গেম খেলছো, ঠিক আছে, তুমি আবার অন্য একটা প্রিন্ট আউট করতে দিয়েছো। এই যে মাল্টিপল কাজটা তুমি সিপিইউ কে দিয়েছো, সেটার জন্য তো তোমার যে মেমোরিটা আছে, তোমার যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আছে, ঠিক আছে, সেটা যত মেমোরি যত বেশি হবে তত তোমার স্পিডটা বেশি হয়।
এইবার দেখা যাচ্ছে তোমার মেমোরিটা তুমি যা দিয়েছো, তুমি অনেকগুলো কাজ সিপিইউ কে দিয়েছো। এবার প্রত্যেকটা কাজই ও করার চেষ্টা করবে। যে কাজগুলো যে করার চেষ্টা করবে সেটার জন্য কিভাবে করবে সেটা আমরা পরবর্তীকালে আসবো আমরা, ঠিক আছে? কোন রিসোর্সটাকে কোন শিডিউলের মাধ্যমে সে চালাচ্ছে, ওকে? বাট আমি এটা জাস্ট ইন জেনারেল বলছি যে মাল্টিপল যখন কাজগুলো তুমি করাচ্ছ, সেটার ক্ষেত্রে অপারেটিং সিস্টেম এটা ডিসাইড করে যে রিসোর্সগুলোকে কিভাবে তুমি অ্যালোকেট করাচ্ছে, কিভাবে রিসোর্সটা অ্যালোকেশন হচ্ছে এবং অ্যাকর্ডিংলি সেই কাজটা সম্পন্ন হচ্ছে, ওকে? তারপর দেখো প্রোটেকশন বা সুরক্ষা, সিস্টেমের সম্পদগুলিকে অনুমোদিত অ্যাক্সেস থেকে রক্ষা করা, ঠিক আছে? ধরো তুমি একটা ফাইল বানিয়েছো, সেখানে কিছু তুমি ওটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিয়েছো, এবার যাতে অন্য কেউ ওটাকে অ্যাক্সেস করতে না পারে, তাহলে সেটাও কিন্তু ওয়ান অফ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য অপারেটিং সিস্টেম টু ইনডিউস দ্য প্রোটেকশন, ঠিক আছে? অর্থাৎ সবাই যাতে অ্যাক্সেস না করতে পারে সেটার জন্য আমার সুরক্ষা প্রদান করা, এটা অপারেটিং সিস্টেমের একটা কাজ। এবার দেখো এই যে বিভিন্ন কাজগুলো আমি আলোচনা করলাম সেটাই কিন্তু ডিটেলসে আছে, প্রোগ্রাম এক্সিকিউশন, ইনপুট আউটপুট অপারেশন, ঠিক আছে? এগুলো তোমরা জাস্ট পড়ে নেবে, ভিডিওটাকে পজ করে কি করবে, এটাকে পড়ে নেবে। পুরোটা পড়তে করতে গেলে এবার ভিডিও অনেক বড় সাইজ হয়ে যাবে। তো যাই হোক, তো তোমরা এগুলোকে পড়ে নেবে, পড়ে নিয়ে অবশ্যই খুব ইজি ভাষায় লেখা আছে, তোমরা অবশ্যই এটাকে খুব ভালোভাবে ওটাকে তুমি আয়ত্ত করে নিতে পারবে, এবং যেখানে যেখানে মনে হবে তোমরা খাতায় নোটস করো, ডায়াগ্রামগুলোকে এঁকে নাও, তোমাদের অনেক হেল্প হবে, ওকে? তো দেখো এইভাবে করে কি হচ্ছে, যোগাযোগ, এই যে আমি যেগুলো যেগুলো বললাম, এগুলোই রয়েছে, ত্রুটি সামলানো, হ্যাঁ? এই যে ওএস শিডিউলার যেটা দেখতে পাচ্ছ, এই শিডিউলার নিয়ে আমরা পরবর্তী যে চ্যাপ্টার্স আছে তোমাদের এই এই ইউনিট ওয়ানের অপারেটিং সিস্টেমের মধ্যেই রয়েছে, সেটা নিয়ে খুব ভালোভাবে পরে আমরা আলোচনা করব। যাই হোক, তো এইগুলো ডিটেলস একবার পড়ে নেবে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে 1-2 লাইন করে লিখে দেবে, পুরো জিনিসটাকে বুঝে নেবে। তারপর এখানে ডিটেলসে বলা আছে, পুরো জিনিসটা বুঝে নিয়ে 1-2 লাইন করে লিখে দেবে, তোমাদের শর্ট আনসার টাইপ বা ব্রড কোশ্চেনও আসতে পারে। আচ্ছা, এইবার দেখো অপারেটিং সিস্টেমের প্রকারভেদ। এবার অপারেটিং সিস্টেমের প্রকারভেদ দেখো ব্যবহারকারীর সংখ্যা অনুসারে অনুসারে হতে পারে, বা কার্যকারিতার উপর ভিত্তি করেও কিন্তু অপারেটিং সিস্টেম আমাদের ডিফারেন্সিয়েট করতে পারি। এবার দেখো ব্যবহারকারীদের সংখ্যা অনুসারে বলতে ব্যাপারটা কিরকম হচ্ছে, ধরো আহ, একটা সিঙ্গেল ইউজার আছে, আর একটা হচ্ছে মাল্টি ইউজার। সিঙ্গেল ইউজার মানে একজনই শুধু ইউজ করবে। এবার সিঙ্গেল ইউজারকে দুটো ভাগে ভাগ করা যায়, একজন একটা কাজই করবে, আর একজন মাল্টিপল কাজ কাজ করবে। তাহলে যে একজন একটা কাজ করবে তাকে বলা হচ্ছে সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক। যদি একজন মাল্টিপল কাজ করে তাহলে সিঙ্গেল ইউজার মাল্টিটাস্ক। এইভাবে করে হবে, ওকে? এবার আহ, আচ্ছা, এটা গেল তোমার ব্যবহারকারী সংখ্যা অনুসারে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে অপারেটিং সিস্টেমের শ্রেণী বিভাগ করো। এবার যদি মেনশন করেই দেয় যে ব্যবহারকারী সংখ্যা অনুসারে বলো, তাহলে এই পোর্শনটা বলবে। যদি বলা হয় কার্যকারিতার উপর ভিত্তি করে বলো, তাহলে এটা বলবে। এবার ব্যবহারকারী সংখ্যা অনুসারে এই যে বললাম সিঙ্গেল ইউজার আর মাল্টি ইউজার, এখানে তোমরা সিঙ্গেল ইউজার দেখো এখানে লেখা আছে যে যে ধরনের অপারেটিং সিস্টেমে একই সময় একজন ব্যবহারকারী একটা কম্পিউটিং সিস্টেম ব্যবহার করে, বা বা একাধিক এক বা একাধিক কাজ সম্পন্ন করতে পারে, সেই ধরনের অপারেটিং সিস্টেমকে বলা হয় একক ব্যবহারকারী অপারেটিং সিস্টেম, ঠিক আছে? এবার সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক অপারেটিং সিস্টেম, এটার উদাহরণ কি হবে, ধরো এমএস ডস, ডিস্ক অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম, পাম ওএস, হ্যান্ডহেল্ড ডিভাইস যেমন ধরো পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট ব্যবহৃত যে ওএসটা সেটা। আর সিঙ্গেল ইউজার মাল্টিটাস্ক যদি হয়, সেক্ষেত্রে কি হবে, আমাদের সিঙ্গেল ইউজার মাল্টিপল টাস্ক করতে পারবে, যেমন ধরো মাইক্রোসফট উইন্ডোজ লিনাক্স, ম্যাক অপারেটিং সিস্টেম, এইগুলো, ওকে? নেক্সট আমরা আসছি বহু ব্যবহারকারী বা মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। মাল্টি ইউজার মানে একের বেশি, তাই তো? তার মানে যে ধরনের অপারেটিং সিস্টেমে বহু লোক নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত থেকে কি করে একসাথে বিভিন্ন কাজ করছে, এবং তারা ভাগাভাগি করে দেখো ডেটা শেয়ারিং ওয়েতে কাজ করছে, তাকে বলা হচ্ছে তোমার মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম।
এবার এবার দেখো পড়বে এই ধরনের অপারেটিং সিস্টেমে কি হচ্ছে, কেন্দ্রীয় কম্পিউটার বা সেন্ট্রাল সার্ভার যেটা থাকে সেখানে ইনস্টল করা অপারেটিং সিস্টেমের মাধ্যমে বিভিন্ন টার্মিনাল ব্যবহার করে ব্যবহারকারীরা কাজ করে। কিরকম ব্যাপারটা ছবিতে দেখাই। অবশ্যই কিন্তু ছবি দেবে, যেই প্রশ্নগুলোতে তোমাদের মনে হবে যে ছবি দেওয়াটা দরকার, অবশ্যই ছবি দেবে। এতে কি হবে, তোমাদের নাম্বারটা খুব ভালো হবে। আর তোমরা যদি কনসেপ্টটা বুঝে যাও, তোমরা অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ওটাকে প্রেজেন্ট করতে পারবে। তো দেখো সেন্ট্রাল সার্ভার বা কেন্দ্রীয় কম্পিউটার মনে করো রয়েছে। এবার টার্মিনাল 1-এ একজন বসে আছে, টার্মিনাল 2-তে একজন বসে আছে, টার্মিনাল 3-তে একজন বসে আছে। তো এই যে 3টে আলাদা আলাদা কম্পিউটার আছে, এই 3টে আলাদা আলাদা কম্পিউটার কি হচ্ছে, সেন্ট্রাল যে সার্ভার আছে সেইখান থেকে যে ডেটাটা মানে সেটা তো শেয়ার করা রয়েছে, সেইটা ইউজ করে কিন্তু তারা কিন্তু অপারেটিং সিস্টেমটাকে অ্যাক্সেস করছে। এই জন্য এটাকে বলা হচ্ছে আমাদের মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। ফাইন। উদাহরণ কি দেবে, ধরো ইউনিক্স, তারপরে উইন্ডোজ সার্ভার, লিনাক্সের যে সার্ভার ভার্সন আছে যেটাকে উবুন্টু সার্ভার বলা হচ্ছে, ওকে, ডিইসি সিস্টেম ব্যবহৃত ভিএমএস ভার্চুয়াল মেমোরি, এই ধরনের গুলো কিন্তু তোমাদের মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। তো তোমরা উদাহরণগুলো জানবে, ছবিগুলোকে খুব ভালোভাবে আয়ত্ত করবে এবং যেখানে যেখানে মনে হবে তোমরা নোট করতে থাকো, অসুবিধা নেই, ঠিক আছে? এবার পার্থক্য আসতেই পারে, সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম ও মাল্টি ইউজার অপারেটিং সিস্টেমের পার্থক্য সুন্দরভাবে এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে করে নিতে পারো, ওকে? বা তোমরা যে বইটা কিনেছো সেই বইয়ের মধ্যে অবশ্যই থাকবে এটা আশা করি। তো সেটা তোমরা কিন্তু বিষয়ের উপর বেস করে আলাদা আলাদাভাবে সুন্দর করে টেবিল বানিয়ে তোমরা লিখবে এটা, ওকে? যদি আবারও বলছি, যদি কারো কোনো কনসেপ্টে বা কোনো একটা টপিক হয়তো আহ, বুঝতে অসুবিধা হচ্ছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তাহলে পরে আমি সেটা চেষ্টা করব যে সেটাকে ক্ল্যারিফাই করে দেওয়ার জন্য, ওকে? আচ্ছা, এইবার দেখো, আগে আমরা কিছুক্ষণ আগে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ব্যবহারকারীর উপর বেস করে, ঠিক আছে? এবার আরেকটা প্রকারভেদ কি ছিল, আমি আরেকবার উপরে যাচ্ছি। আরেকটা প্রকারভেদ ছিল হলো কার্যকারিতার উপর ভিত্তি করে আমাদের অপারেটিং সিস্টেমকে কত ভাগে ভাগ করা যায়। এবার দেখো কার্যকারিতার উপর যদি বলি, সেই ক্ষেত্রে প্রথমে হচ্ছে ব্যাচ প্রসেসিং আছে। আমার ব্যাচ প্রসেসিংটা কি? ব্যাচ প্রসেসিং হচ্ছে দেখো এমন একটা কৌশল যেখানে প্রক্রিয়াকরণ শুরু করার আগে একটা অপারেটিং সিস্টেম প্রোগ্রাম এবং ডেটাগুলিকে একটা ব্যাচ হিসাবে একসাথে সংগ্রহ করে, ইনপুট নিয়ে নেয়। ব্যাচ প্রসেসিং সম্পর্কিত অপারেটিং সিস্টেম কি কি কাজ করে? ওএস, দেখো ওএস মানে অপারেটিং সিস্টেম। ওএস একটা জব সংজ্ঞায়িত করে যা পূর্ব নির্ধারিত কমান্ড, প্রোগ্রাম এবং ডেটার একটা ক্রমকে একটা একক ইউনিট হিসাবে গণ্য করে, ঠিক আছে? কিছু মনে করো একটা ইনপুট আমি কিছু প্রোগ্রাম করে রেখেছি এবং সেটা ব্যাচের মাধ্যমে মানে মাল্টিপল ওয়েতে সেটা কি হবে, প্রসেস হবে, সেটা হচ্ছে ব্যাচ প্রসেসিং, ঠিক আছে? এইবার তুমি ব্যাচগুলোকে যেভাবে দিয়েছো, যেটা আগে আসছে সেটা আগে সম্পাদিত হবে, তারপর পরেরটা হবে, ঠিক আছে? সেজন্য লেখা আছে যে আগে আসে সে আগে পরিষেবা পায়। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ফ্যাশন নীতিতে কিন্তু কাজ হচ্ছে, ওকে? মানে ব্যাপারটা কিরকম হচ্ছে, ধরো তুমি জব 1 দিয়েছো, জব 2 দিয়েছো, এরকম করতে করতে ডট 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 জব এন আছে। তাহলে জব 1 ব্যাচ, জব 2 ব্যাচ, এইভাবে কি প্রসেস হচ্ছে, ওকে? আচ্ছা, নেক্সট দেখো সুবিধাটা কি, ব্যাচ প্রসেসিং অপারেটিং কাজের একটা বড় অংশ কম্পিউটারকে দিয়ে করিয়ে নেয়। কর্মক্ষমতাটা বৃদ্ধি পায় কারণ কোনো ম্যানুয়াল হস্তক্ষেপ ছাড়া আগের জবটি শেষ হওয়ার সাথে সাথে একটা নতুন জব শুরু হয়। কিন্তু অসুবিধাটা কি, প্রোগ্রাম ডিবাগ করা কঠিন। ডিবাগ বলতে কোনো একটা যদি মনে করো এরার আসে, কোনো একটা প্রবলেম এলো, তখন কিন্তু এটা কঠিন হয়ে যাবে ডিবাগ করা, মানে কোন জায়গায় সেটা হচ্ছে, সেটা একটু হেক্টিক জব। একটা জব অসীম লুপে বা ইনফাইনাইট লুপে প্রবেশ করতে পারে। ধরো কোনো একটা জব যদি কোনো একটা এরর পায়, ও বারবার করে সেটা এক্সিকিউট করতে চাইবে, মানে লুপের মাধ্যমে। তোমরা ফর লুপ, হোয়াইল লুপ এগুলো পড়েছো। তো ওটা কি হবে, ওই জবটা ইনফাইনাইট আর লুপের মাধ্যমে লুপে কিন্তু চলে যেতে পারে, ওকে? আচ্ছা, সুরক্ষা ব্যবস্থার অভাবে একটা ব্যাচ জব অন্যান্য অপেক্ষমান জবগুলিকে প্রভাবিত করতে পারে। যেহেতু এটা সিকিউরিটি এখানে দেওয়া নেই, সেই জন্য হতে পারে, ঠিক আছে? অন্য যে জবগুলো আছে সেটাও কিন্তু ইম্প্যাক্ট করতে পারে। ফাইন। নেক্সট দেখো মাল্টিটাস্কিং বা টাইম শেয়ার। মাল্টিটাস্কিংটা কি, সেটা হচ্ছে সিপিইউ কি করে, একাধিক জবের মধ্যে দ্রুত সুইচ করার মাধ্যমে সেগুলিকে একযোগে বা সাইমালটেনিয়াসলি কার্যকর করতে চেষ্টা করে, ওকে? এই সুইচ এত ঘন ঘন ঘটে যে ব্যবহারকারীর প্রতিটি প্রোগ্রামে চলমান অবস্থায় সেটির সাথে ইন্টারাক্ট করতে পারে। অর্থাৎ মাল্টিপল যখন প্রসেসিং হচ্ছে, মাল্টিটাস্ক তুমি দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে অপারেটিং সিস্টেম কি করে, খুব দ্রুত প্রত্যেকটা টাস্ক
কিন্তু করার চেষ্টা করে, এবং সেই জন্য একটা টাস্কের থেকে অন্য টাস্ক, আবার অন্য টাস্কের থেকে এই টাস্ক, এইভাবে করে, এবং সেই জিনিসটা কিন্তু খুব দ্রুত হয়। ওটা মিলি সেকেন্ডেও হতে পারে, ঠিক আছে? তো এটা গেল তোমাদের মাল্টিটাস্কিং। আর টাইম শেয়ার্ড ব্যাপারটা কি হয়, মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমগুলি টাইম শেয়ারিং সিস্টেম নামেও পরিচিত। অর্থাৎ আমি 2 সেকেন্ডের জন্য ওই জবটা করে আবার সুইচ করছি অন্য একটা জবে, এইভাবে করে আমাদের টাইম শেয়ারিংটা হয়। ওকে, তো জিনিসটা কিরকম হচ্ছে, ধরো তুমি ওয়ার্ড খুলেছো, ওয়ার্ডে একটা কাজ করছো, তুমি আবার ইমেল করছো, তুমি ওয়েব ব্রাউজারে কিছু দেখছো। তো এই যে মাল্টিপল টাস্কগুলো রয়েছে এখানে, যে মাল্টিপল যে বিভিন্ন টাস্কগুলো রয়েছে, সেইগুলো অপারেটিং সিস্টেম কি করে, টাইম শেয়ারিং বেসিসে সিপিইউর সাথে যোগাযোগের মাধ্যমে কি করে, সম্পাদিত করে। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো মাল্টি প্রোগ্রামিং। মাল্টি প্রোগ্রামিং মানে দুই বা ততোধিক প্রোগ্রাম একই সময়ে যদি মেমোরিতে অবস্থান করে, তখন প্রসেসরকে তাদের মধ্যে ভাগ করে নেওয়াকে বলা হয় মাল্টি প্রোগ্রামিং। অর্থাৎ মাল্টি প্রোগ্রামিং কি হচ্ছে, তোমার মাল্টি প্রোগ্রাম জবগুলিকে দেখো, জিনিসটা কি হচ্ছে, ধরো জব 1 আছে, জব 2 আছে, এরকম করতে করতে জব এন আছে। ওকে, তো অপারেটিং সিস্টেম কি করে দেখো, এই জবগুলিকে এমনভাবে ভাগ করে নেওয়া হচ্ছে এবং এমনভাবে সংগঠিত করতে হবে যাতে সিপিইউর কাছে সর্বদা কার্যকর করার জন্য একটা কাজ থাকে, যার ফলে সিপিইউ এর ব্যবহার কি হয়, বৃদ্ধি পায়। অর্থাৎ জব 1, জব 2, জব এন, এরকম করতে করতে এতগুলো জব রয়েছে, তার মধ্যে অপারেটিং সিস্টেম কি করছে, যে সিপিইউর কাছে প্রত্যেকটা কাজের জন্য একটা করে জব সম্পন্ন করবে, আবার নেক্সট জব, মানে প্রত্যেকটা সময় কি হচ্ছে, অপারেটিং সিস্টেমের কাছে কিন্তু কাজ রয়েছে। ওকে, এই জন্য মাল্টি প্রোগ্রামিং বলা হচ্ছে এখানে। ফাইন। আচ্ছা, নেক্সট দেখো, মাল্টি প্রোগ্রামিং সংক্রান্ত অপারেটিং সিস্টেমের যে কার্যাবলী, অপারেটিং সিস্টেম একই সময় মেমোরিতে একাধিক জব, যেটা করে মাল্টিপল জব কি রাখতে পারে। ঠিক আছে, তো জবের এই যে সেটটাকে আমরা জব পুল বলি। এবার মেমোরিতে যখনই থাকে যেই জবটা, সেটা সম্পন্ন হয়ে গেল, আবার নেক্সট করলো, এইভাবে করে কিন্তু কাজ করবে। সুবিধাটা কি, উচ্চ উচ্চ মানে মানে এফিসিয়েন্সিটা যেটা আছে, উচ্চ এবং কার্যকর ব্যবহার, হাই এফিশিয়েন্ট এটা হয়। ব্যবহারকারীরা অনুভব করেন যে প্রায় একই সঙ্গে একাধিক প্রোগ্রামকে সিপিইউ বরাদ্দ করছে। ঠিক আছে, কিন্তু অসুবিধা, সিপিইউ শিডিউলিং প্রয়োজন। শিডিউলিং যদি না হয় তাহলে পরে এই ক্ষেত্রে প্রবলেম হবে। শিডিউলিংটা কি, আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে আলোচনা করব। এবার মেমোরিতে যদি অনেক জবকে একসাথে স্থান দিতে মেমোরি ম্যানেজমেন্ট কিন্তু প্রয়োজন। ঠিক আছে, তোমার কাছে একটা মেমোরি ম্যানেজমেন্ট আছে, আমরা মেমোরি ম্যানেজমেন্ট নিয়েও পরে পড়বো। তো একসাথে আবার এতটা বেশি তুমি দিয়ে দিলে যে হয়তো মেমোরি ক্যাপাসিটি নেই, সেই ক্ষেত্রে কি হবে, প্রসেসটা ক্রাঞ্চ করে যাবে। তো সেই হিসাবে কোন জবের জন্য কত মেমোরি অ্যালট করবে, অ্যালোকেট করছো, সেটাও কিন্তু ডিপেন্ড করে। ওকে, নেক্সট দেখো রিয়েল টাইম সিস্টেম। রিয়েল টাইম সিস্টেম সাধারণত ডেডিকেটেড বা এমবেডেড সিস্টেম হয়ে থাকে। ঠিক আছে, এই ধরনের সিস্টেমগুলিতে কি হচ্ছে, অপারেটিং সিস্টেম সাধারণত সেন্সার ডেটা থেকে পড়ে এবং সেগুলির প্রতি প্রতিক্রিয়া দেখায়। সঠিক পারফরমেন্স নিশ্চিত করার জন্য অপারেটিং সিস্টেমকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটনাগুলি প্রতিক্রিয়া জানানোর গ্যারান্টি দিতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে রিয়েল টাইম সিস্টেম। মানে ধরো তুমি একটা প্রোগ্রাম যখন লিখছো, বা বা মানে প্রোগ্রামটা লিখে তুমি সাথে সাথে তুমি যে উত্তরটা পাচ্ছ, সাথে সাথে তুমি এটা রিয়েল টাইমে তুমি একটা ইনপুট দিচ্ছ এবং তার জন্য যে আনসারটা পাচ্ছ, সেটা হচ্ছে রিয়েল টাইম। আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা কাজগুলো করছি, রিয়েল টাইম এক্সাম্পল এগুলো। ঠিক আছে, তো এই যে রিয়েল টাইম এক্সাম্পল, মানে রিয়েল টাইম যদি কাজটা করে অপারেটিং সিস্টেম, তখন তাকে রিয়েল টাইম সিস্টেম বলা হয়। ওকে, এবার ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্টে কি হচ্ছে দেখো, ওএস কি করে, একাধিক ফিজিক্যাল প্রসেসরের মধ্যে কম্পিউটেশন লজিক বিতরণ করে। প্রসেসরগুলি মেমোরি বা ক্লক ঘড়ি শেয়ার করে না, পরিবর্তে প্রতিটি প্রসেসরের নিজস্ব স্থানীয় মেমোরি থাকে। প্রত্যেকটা প্রসেসরের নিজস্ব নিজস্ব মেমোরি থাকে, এবং সেই অ্যাকর্ডিংলি সেই মেমোরির যে তোমার প্রসেসরে যে অ্যালোকেট করা আছে, সেই অনুযায়ী কিন্তু তোমার যে যে কাজটা আছে সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্ট। ওকে, এবার দেখো ওএস প্রসেসরগুলির মধ্যে যোগাযোগ পরিচালনা করে। তারা বিভিন্ন যোগাযোগ লাইনের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে এবং তারা ইন্টার রিলেটেড প্রসেস আইডি রেসপেক্টে। ওকে, তো এইগুলো ছিল আমাদের বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম। তোমাদের কিন্তু এখান থেকে শর্ট নোটস বা কিছু বড় প্রশ্ন আসতেই পারে। তো আজকে আমরা কি আলোচনা করলাম, আজকে আমরা বেসিক্যালি 3টে জিনিস আলোচনা করলাম। ফার্স্ট হচ্ছে অপারেটিং সিস্টেম কাকে বলে, অপারেটিং সিস্টেমের নেক্সট হচ্ছে আমরা পড়লাম অপারেটিং সিস্টেমের কাজটা কি। ঠিক আছে, আচ্ছা, টাইপস অফ অপারেটিং সিস্টেম। এই এই তিনটেই কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক, তোমাদের পরীক্ষায় কিন্তু আসবেই এখান থেকে। ওকে, ভিডিওটা আশা করি স্কিপ স্কিপ করোনি।
পুরোটাই তোমরা দেখবে। যা যা ভিডিও দেবো খুব মনোযোগ দিয়ে দেখবে, এবং আমি ইম্পর্টেন্ট টপিকগুলো, ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো নিয়ে আমি দেবো, যাতে তোমরা বুঝতে পারো, এবং খাতায় অবশ্যই কিন্তু নোট করবে। ঠিক আছে? চলো, আজকের ভিডিওটা খুব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর বন্ধুদের মধ্যে যারা কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন নিয়েছো ফোর্থ সেমেস্টার, অবশ্যই কিন্তু শেয়ার করে দাও। তোমরা যদি আরো জানাও যে আর কোন কোন টপিকের উপর ভিডিও দরকার বা কি কি দরকার, সেটা আমরা চেষ্টা করব সেটা দেখার। ওকে, অনেক ভালোভাবে পড়াশোনা করো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।